বাংলাদেশ এক জনবহুল কিন্তু প্রাণবন্ত দেশ। এখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন নতুন স্বপ্ন। স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যারা এগিয়ে আসছেন তাদের নাম উদ্যোক্তা। উদ্যোক্তা মানে শুধু ব্যবসায়ী নয়, তিনি হলেন একজন পথপ্রদর্শক। এই আয়োজনে আমরা খুঁজে ফিরব সেই মানুষদের যারা শুধু নিজের নয়, সমাজেরও পরিবর্তন এনেছেন তাদের উদ্ভাবন আর সাহসে। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি, থ্যাংক ইউ। আমরা উদ্যোক্তাদের নিয়ে অনেক গল্প করব, কিন্তু তার আগে আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু শুনতে চাই। আমার প্রায় 25-26 বছর হয়ে গেল ব্যবসাতে। আমি বাইরে থেকে গ্র্যাজুয়েশনের পরে চলে আসলাম এবং প্রথম দিন থেকেই বাবার ব্যবসা শুরু করার, সবসময় পড়াশোনার আমল থেকেই ইচ্ছা ছিল যে বাবার ব্যবসায় ঢুকবো, এই জিনিসটা আমাকে খুব ইন্টারেস্ট করতো। তো আমি প্রথম দিন থেকেই জয়েন করি, আজকে থেকে 1999 সালে। লম্বা একটা পথ পাড়ি দিয়েছেন, কিন্তু সেই সময়টাতে মানুষ ব্যবসা করবেন এইরকম প্রবণতা খুব কম ছিল না। আপনার কি কাজ করেছে, কোন অনুপ্রেরণা যে মনে হয়েছিল আমার ব্যবসার হাল ধরতে হবে? দেখেন, সবাই যদি আমরা মনে করি যে ব্যবসা করব না, ব্যবসা উদ্যোক্তাটা না ভিতর থেকে চলে আসে। এটা কোনো সময় যে আপনাকে হাতে ধরে কেউ শিখিয়ে দিবে। তো ব্যবসা করার নিজের ভিতর থেকে একটা স্প্রিয়া লাগে, একটা ইন্টারেস্ট লাগে। সো এই ইন্টারেস্টটা সম্ভবত আমার বাবার থেকেই পাওয়া, এবং ছোটোবেলা থেকেই বিজনেস করব, গ্লোবালি কিছু কানেক্টেড হব, সেটার একটা ইন্টারেস্ট সবসময় ভিতরে ছিল, এবং তার থেকেই আমার ব্যবসায় ঢুকে যাওয়া। সেই শুরুটা তো নিশ্চয়ই সহজ ছিল না, কেমন ছিল শুরুটা? প্রথম কিছু বছর তো বাবা খুব কন্ট্রোলের মধ্যে রাখতো, আমাকে বসতেই দিত না, আমাকে একদম নিচের লেভেল থেকে আমরা শুরু করি। এবং যদিও আমাদের গ্রুপে আমরা অটোমোবাইলে অনেক পুরনো একটা কোম্পানি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানি, কিন্তু আমার প্রথম শুরুটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আমি দেশে 99-তে এসে 2000 সালে বাংলাদেশের সর্ববৃহৎ অ্যাগ্রো কমপ্লেক্স, ফিশ হ্যাচারি আর এই যে গরু মোটা তাজাকরণে প্রায় 3টা বছর আমি অলমোস্ট দিয়ে দিই। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমরা ভালুকাতে প্রায় 1200 বিঘা জমির উপরে একটা মৎস্য চাষ, এবং আজকে যেটা দেখেন যে অনেক বড় বড় গরু মোটা তাজাকরণ খামার আছে, আমি শুরু করেছিলাম আজকে থেকে 25 বছর আগে। বাবার ব্যবসা ছিল, কিন্তু আপনি এসে অনেক নতুনত্ব যোগ করেছেন। কি নতুনত্ব যোগ করতে পেরেছেন? না, অটোমোবাইল সেক্টরে আমরা অলমোস্ট বিগত 40 বছর ধরে, এটা আমাদের গ্রুপের, আমার বাবার স্ট্যাবলিশ করা ইফাত গ্রুপ, এটা আমাদের 40th ইয়ার। আমরা উই আর সেলিব্রেটিং 40th অ্যানিভার্সারি। তো প্রায় 38 বছর ধরে অশোক লেল্যান্ড আছে। সো ওরাও আমাকেও কিন্তু অনেক ভালোভাবে দেখতো, এবং আমার ইনিশিয়াল ডেজে আমাকে বেশ কয়েকটা ট্রেনিংয়ে যেতে হয়েছে কিভাবে অটোমোবাইল সেক্টরটাকে এক্সপান্ড করা যায়। সেই সময় আমাদের মার্কেট, অশোক লেল্যান্ডের মার্কেট শেয়ার অত বেটার ছিল না, এবং আস্তে 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 একটা পর্যায়ে এসে আমরা কিন্তু প্রায় 2015 সালের দিকে বেশ কিছু সেক্টরে মার্কেট লিডার চলে আসি। সো এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স। এটা সত্যি কথা বলতে, যখন আপনি উদ্যোক্তা হবেন, যখন আপনি চাকরি করবেন, আপনার বস কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া সেট করে দিবে যে এই জিনিসটা করতে হবে, তোমাকে সকালে এটা করতে হবে, বিকালে এই হিসাব করতে হবে। কিন্তু ব্যবসায়িক যখন হবেন, উদ্যোক্তা হবেন, আপনাকে কিন্তু কেউ বলে দিবে না তোমাকে সকালে 9টায় অফিসে আসতে হবে, না 12টায় আসলেও হবে। সো আমরা যেটা মনে করতাম যে অল টাইম ইজ টি টাইম অ্যান্ড এভরিডে ইজ মানডে। এখানে আমাদের এরকম, আমার বিয়ের প্রথম কিছু বছর আমার ওয়াইফ, আমার বাচ্চারা বোধহয় আমাকে পায়নি, আমি 365 দিন কাজ করতাম। সো এটা ভিতর থেকেই চলে আসে। এমন তো আরও অনেক চ্যালেঞ্জ ছিল বা এখনও আছে। উদ্যোক্তা হতে গেলে, ব্যবসা করতে হলে, সফল হতে হলে মোটা দাগে কী কী চ্যালেঞ্জগুলো উতরে যেতে হয়? দেখেন, আমাদের সময়ের চ্যালেঞ্জ আর এখনকার চ্যালেঞ্জ কিন্তু মানে কোয়াইট ডিফারেন্ট। আমাদের সময় দেখে ইনফরমেশন টেকনোলজি, এআই, চিন্তাই করা যায় না যে তখন আমরা ইভেন হোয়াটসঅ্যাপ ছাড়া, মোবাইল ছাড়া তো দৈনন্দিন জীবন এখন চিন্তাই করা যায় না। আমাদের সময় কিন্তু মোবাইল টেকনোলজি জাস্ট নতুন এসেছে, তখন তো স্মার্টফোন আমরা চিন্তাও করতাম না। তখন অনেক গায়ে গতরে খেটে কাজ করতে হতো। আমার অটোমোবাইল ব্যবসায় আমার 64টা জেলায় প্রথম 5 বছরে বোধহয় আমার একাধিকবার ভিজিট করা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মার্কেটটা কী, তখন কি। তারপরে আমরা 2006-07 দিকে যখন আমাদের গ্রুপটা ফুড সেক্টরে, এফএমসিজি সেক্টরে ইনভেস্ট করলাম, ওটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যাভিনিউ দ্যান অটোমোবাইল। সো ওইটাও তো আপনার মার্কেটিং, ব্র্যান্ড, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টর, যেটা বাইরে থেকে র মেটেরিয়াল ইম্পোর্টও করতে হতো এবং এক্সপোর্ট মার্কেটও খুঁজতে যেতে হতো।
তো সেটা আগে আগে কিন্তু আরও অনেক স্টেমিনা দিয়ে কাজ করতে হতো, যেটা এখন আপনার ব্রেইন দিয়ে আপনি ইফ ইউ আর স্মার্ট ইউ উইল স্টার্ট আপ বিজনেস অ্যান্ড অনেক তাড়াতাড়ি কিন্তু উপরের দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের এখনকার যেই পরিস্থিতি, কতটা উদ্যোক্তা বান্ধব পরিবেশ বলা যায়? দেখেন, গত 3-4 বছর ধরে বৈশ্বিক অনেক চ্যালেঞ্জের জন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতিটা একটু চাপের মুখে রয়েছে, যেটা আমরা প্রথম কোভিডটা দেখলাম। কোভিডটা যেভাবেই হোক, আমি বলবো পৃথিবীর অনেক দেশ থেকেও কিন্তু বাংলাদেশ অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করেছিল, কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু আমাদের ইকোনমিটা চাপের মুখে পড়ে যায়, আমাদের রিজার্ভ কমতে থাকে। তারপরে তো গত 1 বছর ধরে আমরা জানি যে আমরা একটা বিশাল বড় সময়ের একটা পলিটিক্যাল স্ট্রেসে মধ্যে দিয়ে যাওয়ার পরে, যেটা এখনও কন্টিনিউ হচ্ছে। কিন্তু এটাকে আমি অনেক নেগেটিভলি দেখব না, এটা একটা সময়কাল। আমরা আশা করি যে এটা আগামী 1-2 বছরের মধ্যে পার হয়ে যাবে। বাংলাদেশে ওয়ান অফ দ্য হায়েস্ট ডেন্সিটি পপুলেশন আমাদের, এটাকে কিন্তু একভাবে আপনি চিন্তা করতে পারেন, যেরকম এটা চ্যালেঞ্জ সেরকম কিন্তু একটা অপরচুনিটি। সো আপনার অনেক, আমরা কিন্তু কোনো সময় বলতে চাই না যে উই হ্যাভ পৃথিবীর সবচেয়ে সস্তা লেবার, আমরা বলবো যে উই হ্যাভ ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ লেবার ফোর্স ইন দ্য কান্ট্রি। সো ছোট ছোট অনেক কিন্তু কুটির শিল্প আছে। এখন 30 বছর 20 বছর আগেও যত নারী উদ্যোক্তা দেখা যেত না, এখন কিন্তু অনেক বেশি নারী উদ্যোক্তা দেখা যেতে পারে। সো আমরা যেমন আগের দিনের বাবা মার আমল যখন শুনতাম যে মেয়ে বললেই মেয়ে তো বিয়ে হয়ে যাবে, সংসার করবে, ওই দিন থেকে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। এখন আমরা সন্তান হিসেবে আমি আমার মেয়ের জন্য আমি কিন্তু কোনো সময় চিন্তা করব না যে আমার মেয়ে আচ্ছা ধরো একটা পড়াশোনা শেষ হলেই বিয়ে দিব। নো, শি হ্যাজ টু গ্রো আপ, সে কী করতে চায়। ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ওকে আমি জোর করে ব্যবসায় ঢোকাবো, কারণ আমি যেটা বললাম যে এটা ভিতরের একটা নিজের উদ্যোগ, ফ্রিহা থাকতে হয়। ওর যদি এটা ক্রিয়েট হয়, এমনও তো হতে পারে যে আমার মেয়ে ব্যবসার প্রতি বেশি ইন্টারেস্ট, কিন্তু আমার ছেলে দেখা যাবে শিক্ষার লাইনে চলে গেল। সো ইটস ভেরি ওপেন দ্যাট কে কোন দিকে যেতে পারে। বাট আজকালকার দিনের মধ্যে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ওদের ব্রেইনটা আরও অনেক বেশি ওপেন, যেটা আমাদের সময়ও আমরা দেখিনি। কারণ আমরা এখানে বসে দেখছি যে আজকে জাপানে কি কাজ হচ্ছে, অস্ট্রেলিয়ায় কি কাজ হচ্ছে, ইউরোপে কি কাজ হচ্ছে। আবার ওখানের ব্যাকএন্ড আস্তে আস্তে আমাদের কিন্তু অনেক কুটির শিল্প গ্রো করছে, যেটা ইঞ্জিনিয়ারিংয়ে হোক অথবা হ্যান্ডক্রাফটসে হোক, বা ডিফারেন্ট আইডিয়াস ডেভেলপ করে ডিফারেন্ট মার্কেটে কিন্তু আমরা পৌঁছে যেতে পারছি। সফলতার গল্প তো দেখলাম, কিন্তু এই সফলতা তো একদিনে আসেনি, এর পেছনে নিশ্চয়ই অনেক চড়াই উতরাই আছে। আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। কথা তো ঠিকই বলেছেন যে সফলতা কি আসলে কোনো সফলতাই একদিনে তৈরি হয় না। একটা ইংলিশে একটা বিখ্যাত কথা বলে আর কি, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ঠিক তেমন প্রত্যেকটি মানুষের জীবন, সেটা উদ্যোক্তার জীবন বলেন আর চাকরি জীবনেই বলেন, হ্যাঁ, সব কিছুর সফলতার জন্য একটা দীর্ঘ লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। এই লম্বা পথটা পাড়ি দেওয়ার জন্য যে ধৈর্যটা লাগে, সেই ধৈর্য যারা উতরাইতে পারে তারাই আসলে সফল হইতে পারে। তো বাংলাদেশে আমরা যারা 90-এর দশকের ছেলে, তারা কেউ উদ্যোক্তা হব, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের পরিবারে, আমাদের বন্ধুবান্ধবে কোনো সার্কেলেই কিন্তু আলোচনা হইতো না যে তুমি কি উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা কী জিনিস আমার মনে হয় 90 দশকের ছেলেরা জানে না। তো তখন জানতাম কি কিছু একটা করতে হবে যদি চাকরি না পাও। আমরা যারা চাকরিজীবীর ছেলে এবং যারা নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবীর ছেলে, তাদের জন্য তো ব্যবসা শুরু করা আসলেই কঠিন। পুঁজি কোথায় পাবে? আর বাংলাদেশে ব্যবসা শেখার জন্য কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে ব্যবসা বিজনেস শেখানো হয়, ইন্ডাস্ট্রি শেখানো হয়, তাই না? তো নিজে নিজেই শুরু করা, নিজে নিজেই লাথি খাওয়া, নিজে নিজেই ধাক্কা খাওয়া, নিজে নিজেই উষ্ঠে পড়ে যাওয়া, সেখান থেকে আবার নিজে নিজেই উঠা, এই চড়াই উতরাই যেটাকে বাংলা ভাষায় বলে, সেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই আজকের এই পর্যায়ে আসা।
নতুনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চাইবেন? বসুন্ধরাতে প্রত্যেক মাসেই অন্তত 2-4টা মেলা হচ্ছে, বিভিন্ন পণ্য নিয়ে মেলা হচ্ছে। এই মেলাগুলোতে যদি আমাদের তরুণ ছেলেরা এসে ঢুকে এই মেলাগুলো দেখে, সে তা পণ্য সিলেক্ট করতে পারবে যে কোন পণ্য ডোমেস্টিক মার্কেটে ডিমান্ড আছে, সে নামতে পারবে এই পণ্য নিয়ে। কোন পণ্য আন্তর্জাতিক বাজারে ডিমান্ড আছে সে বানাতে পারবে। এবং ওই মেলাগুলোতে ক্রেতাও আসে, বিক্রেতাও আসে। সো দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু সিট টুগেদার দ্য বায়ার অ্যান্ড দ্য সেলার। তো ওই জায়গাগুলোতে আমি বলবো বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদেরকে যে তারা যেন এই মেলাগুলোতে আসে। আপা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার অনেক ব্যস্ত সময় কাটছে জানি, তবুও জানতে চাচ্ছি এখন কি নিয়ে দিনকাল যাচ্ছে? যারা আসলে হেলথ সেক্টর নিয়ে কাজ করে, মানে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে, তাদের আসলে কোনো কাজের অভাব নাই। এত সেন্সিটিভ, এত সেবাধর্মী একটা সার্ভিস, স্পেশালি মানুষের জীবন বাঁচানো নিয়ে। কখনো কোনো এক মুহূর্তের অবহেলা একটা জীবন চলে যেতে পারে। যদিও আমি ডাক্তার না, কিন্তু তবু হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে তো আমার সম্পর্ক। সুতরাং এখানে কাজের কোনো অভাব নেই, অবসরেরও কোনো সুযোগ নেই। যতক্ষণ থাকি ততক্ষণই কাজ করি, এবং বাসায় যেও কাজের কোনো শেষ নেই। কাজের কথা যেহেতু আসলো, আপনি উদ্যোক্তা হিসেবে অনেক সফল একজন উদ্যোক্তা, কিন্তু আমরা একদম শুরুর গল্পটাই জানতে চাইবো যে কেন মনে হলো যে উদ্যোক্তাই হব, তাও আবার স্বাস্থ্য খাতের উদ্যোক্তা? ইনফ্যাক্ট সফল উদ্যোক্তা হইনি আমি এখনও। লং ওয়ে টু গো, এখনও আসলে অনেক দূর যাওয়ার বাকি। আর আমি যে কখনো উদ্যোক্তাই হব এমন কিন্তু ভাবনা কখনো ছিল না। তবে আমাদের সময়ে, আপনাদের সময় যা আপনারা নিজেরা ডিসাইড করেন যে কী হব না, কিন্তু আমাদের পরিবারে যেটা ছিল যে তিনি সবার মধ্যে একটা স্বপ্ন ঢুকিয়ে দিতেন। তো আমার মধ্যে এরকম একটা স্বপ্ন উনি ঢুকাতে চেষ্টা করেছেন যে তুমি মানুষের সেবা করবা, মানুষের কাছে পৌঁছাবা, তোমার কাছ থেকে যেন সমাজ অনেক উপকৃত হয়, এবং সমাজ উপকৃত হয়েও তোমাকে যেন সম্মানিত করে। সবাই যেন, মানে ওই লাইনটা আমার খুব মনে পড়ে, আমার নাতনি যাবে আর আমার নাতনিকে সবাই সেলিউট দিবে। এই যে একটা ধারণা আমার মাঝে মধ্যে এখন মনে হয় যে কি চমৎকার লিডারশিপ তাদের ছিল, কি চমৎকার ভাবনা ছিল। অথচ উনি মাত্র প্রাইমারি পর্যন্ত ওনার পড়াশোনা, আর তখন কিন্তু প্রাইমারি পাশ করেও স্কুলের শিক্ষক ছিলেন উনি। কিন্তু ভাবনার কিন্তু কোনো রকম কমতি ছিল না। তো সেই যে ভাবনাগুলি আমার মধ্যে তৈরি করে দেওয়া, সেই ভাবনাকে শেষ করে কেমন করে কখন যেন উদ্যোক্তা হয়ে গেলাম। আর এখন মনে হয় যে উদ্যোক্তা হওয়ার আনন্দ অনেক, বেদনাও অনেক। এই বেদনা মাঝে মধ্যে বহনযোগ্য হয় না, আবার এই আনন্দ অনেক সময় রাখার জায়গা থাকে না। আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, আমার হাজব্যান্ডও ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তো সেখান থেকে আমাদের যেখানে উদ্যোক্তা হতে গেলে যে ফান্ড দরকার হয়, শুধু ফান্ড না, ফান্ড, আইডিয়া, অবস্থা, পরিবেশ সব কিছু দরকার হয়। তো ফান্ডও তো একটা বিষয়, সেটা তো আমার কাছে আসলে ছিল না। তো আমি এই সমস্ত কিছুর মিশেলে সাহস করে শুরু করলাম একটা স্বপ্ন দেখা, যে একজন উইমেন এন্টারপ্রিনার হওয়া। তো যাই হোক, একসময় শুরু করলাম 97 শেষের দিকে। সেটা ছিল কসমেটিক্স টয়লেট্রিজ নিয়ে, এবং অল্প কিছুদিন পরেই, বছর 5-এর মধ্যেই আমরা দেখলাম যে আসলে স্বাস্থ্যসেবায় কাজ করার অমিত সম্ভাবনা। আর ওই সময়েই আমাদের যে এই হাসপাতাল, তখন নাম ছিল আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, এটা তখন একটা পেপারে বিজ্ঞাপন আসলো যে একটা ঢাকা শহরে চালু হাসপাতাল বিক্রি হবে, এবং একটা পোস্ট বক্স নাম্বার ছিল। আমরা যোগাযোগ করলাম, কথা বললাম, আর একটা বছর নেগোসিয়েশন চলল। সেই নেগোসিয়েশনে আমরা উতরে আসলাম। 2004-এর নভেম্বর মাসে আমরা স্টার্ট করলাম উইথ 0 পেশেন্ট। কসমেটিক্স টয়লেট্রিজ থেকে কানেক্টেড হলাম হচ্ছে স্বাস্থ্যসেবায়। ইনফ্যাক্ট এটাই বোধহয় আমার জায়গা ছিল, আমার কাছে মনে হয়। কারণ এর মাধ্যমে যে একসময় যে বিষয়টা মাথায় ঢুকিয়েছিলেন আমার ঠাকুমা, যে সেবা কিভাবে সমাজের সেবা করা যায়, মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়,
মানুষের সেবা কিভাবে করা যায়, এই জায়গাটায় বোধহয় স্বাস্থ্যসেবা হচ্ছে ওয়ান অফ দ্য, আমি কি বলবো, শুধু বেস্ট বললে বোধহয় কম বলা হবে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, যে এইখান থেকে আপনি একজন মানুষের সেবা করতে পারবেন, তার মুখে হাসি ফোটাতে পারেন, অ্যাটলিস্ট চেষ্টা তো করা যেতে পারে। তো ক্রমে ক্রমে সেই আজকে তো প্রায় 22 বছর এই সেক্টরে। অন্যান্য খাতের থেকে স্বাস্থ্য খাতে চ্যালেঞ্জটা কতটা একজন উদ্যোক্তার জন্য? এখানে চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের আস্থা তৈরি হয়নি এখনও বাংলাদেশের স্বাস্থ্যসেবার উপর। আমাদের বাংলাদেশে এখনও ডেডিকেটেড পার্সোনালিটিস তৈরি হয়নি স্বাস্থ্যসেবার জন্য। এটার জন্য কোনো ফাইন্যান্সিয়াল পলিসি নেই। এর জন্য যে স্পেশাল পলিসিগুলি আছে, যে নীতি সহায়তাগুলি আছে, সেটার প্রচুর কারেকশন দরকার। তাহলে আমাদের বাংলাদেশ থেকে যে $5 বিলিয়ন প্রতি বছর চলে যায় এবং প্রতি বছর যে আস্থার সংকটে ভুগে মানুষজন যেতে চায়, যাবে না। হয়তো এক বছরে সম্ভব না, কিন্তু একটা সময় আমরা দেখব যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের অনেক আগে শুরু করেছে। আমরা হয়তো থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া হতে আমাদের সময় লাগবে, কিন্তু অনেকগুলো কাজ আমরা করতে পারবো যদি আমরা সবাই মিলে একযোগে এই নীতি সহায়তা জায়গাটায় আমরা একমত হই। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের হেলথ ইন্স্যুরেন্স নেই, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, হেলথ ইন্স্যুরেন্সের কোনো আইন নেই। আমরা তো সব কিছুর জন্য টাকা জমাই, আমরা স্বাস্থ্য খাতের জন্য টাকা জমাই না। তো হেলথ ইন্স্যুরেন্স এজ এ সেক্টর, যে জায়গায় আপনি হয়তো 500 অথবা 5000 টাকা মাসে জমাতে আপনার কিন্তু কোনো অসুবিধা হতো না। তো ফলে হয় কি, যখন হঠাৎ এইরকম একটা বার্ডেন আসে একজনের মাথায়, তখন ওরা দিশাহারা হয়ে যায়। এবং আমি এটা খুব ফিল করি, কারণ আমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই জায়গাগুলিতে খুবই অসঙ্গতি রয়েছে, যে জায়গাগুলি আমাদের কাজ করা খুব জরুরি দরকার। এবং আপনারা জানেন হয়তো, যেহেতু আপনারা মিডিয়াতে কাজ করেন, যে হেলথ সেক্টরে 64% হচ্ছে বেসরকারি খাত থেকে সেবাটা আসে, স্বাস্থ্যসেবা আসে, আর বাকিটা হচ্ছে সরকার দেয়। এটা ঠিক যে সরকারের পক্ষে 18-20 কোটি মানুষের সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব না। অবশ্যই সেখানে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে, এবং আমাদের এগিয়ে আসার কোনো রকম অনিচ্ছা নেই। আমাদের ফান্ডটা অনেক বেশি কস্টলি ফান্ড থাকে, সুতরাং আমাদেরকে তো সেই টাকাটা ব্যাংকে ফেরত দিয়ে পুরো যে প্রতিষ্ঠানটি থাকে তাকেও চালানোর মতো পয়সা থাকতে হয়। এটা আসলে খুব একটা কেউ চিন্তা করেন না। সবাই শুধু ভাবেন যে বেসরকারি খাত মানেই অনেক বেশি টাকা পয়সা। আমি অনেককে অফার দিয়েছি, আমার সঙ্গে বসেন, কস্টিংটা দেখেন। যখন আপনি কস্টিং দেখবেন, তখন আপনিই বলতে পারবেন যে আসলে কোথায় যাওয়া উচিত, কি করা উচিত। তো এটা তো আর সম্ভব না যে কেউ আমাকে মানে টাকা কম দেবে অথবা বেশি দেবে। এটা সম্ভব হচ্ছে পলিসির মাধ্যমে সেই জায়গাটায় যাওয়া, যে আমরা যদি হেলথ ইন্স্যুরেন্সের সহযোগিতা নিই, আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের মতো পিপিপির মতো করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা যদি হেলথ সেক্টরকে গড়ে তুলতে পারি, তাহলে আমার বাংলাদেশের মানুষের কোথাও যেতে হবে না। এবং আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষ একজনও দেশের বাইরে যাবে না, এবং কেউ সেবা পাওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না, তার টাকা থাকুক আর নাই বা থাকুক। আপনি স্বাস্থ্য খাতের নানান চ্যালেঞ্জের কথা বললেন। আপনি যেই সময়টাতে শুরু করেছিলেন, শুরুর দিকটাতেই আপনি বলছিলেন যে নারী হিসেবে সহজ ছিল না, ওই টাইমে কোনো নারী উদ্যোক্তা হবেন এটা ভাবাটাও অনেক কঠিন কাজ ছিল। নারী হিসেবে আসলে আলাদা করে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল কিনা? আসলে নারীদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। হয়তো আমি অল্প সংখ্যক সৌভাগ্যবতীদের মধ্যে একজন, যে যাকে অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় নাই। প্রথমত হচ্ছে যে আমি একটা অনেক ভালো বড় কোম্পানির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, যে 6টি বছর কাজ করেছি। সেখানে আমার শেখার সুযোগ ছিল অনেক। বাইরে গেছি, সেখান থেকে আমার কি বলা যায়, অনেকগুলো জিনিস আমার নিজের অবচেতন মনে, চেতন মনে ভেতরে ঢুকেছে। অর্থাৎ আমার নলেজ সম্প্রসারিত হয়েছে। ফলে মেয়েরা যে চ্যালেঞ্জগুলিতে পড়ে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট একটা সমস্যা থাকে, ফ্যামিলি তাদেরকে পারমিট করে না,
টাকা পয়সা থাকে না, তাদের ব্যাংক সহযোগিতা থাকে না, এবং সর্বোপরি ম্যাক্সিমাম উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের আসলে জ্ঞানের ঘাটতি থাকে। তারপর তারা কোন জায়গাটায় গেলে ভালো করবে সেটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকে না, নেমে গেল আর কি, উদ্যোক্তা হয়ে গেল। তো ফরচুনেটলি কিছু কিছু জিনিস আমার হয়তো সেই জায়গাগুলিতে আমার সমস্যা হয়নি। এই জন্য আমি পরিবার বা বন্ধুবান্ধব অথবা যাদের সঙ্গে কাজ করেছি তাদের কাছ থেকে সহযোগিতার হাতটা অনেক ভালোভাবে পেয়েছি। হয়তো আমার টাকা ছিল না, সেই জন্য হয়তো এখন যেখানে আপনি আমাকে দেখছেন, আমার যদি অনেক ভালো ফান্ড থাকতো আমি হয়তো আরও অনেক ভালো জায়গায় থাকতাম। এত বড় জার্নি 2002 থেকে 2025 সাল পর্যন্ত, শুরুতে তো আপনি সফলতার মুখ অবশ্যই দেখেননি। আসলে একজন উদ্যোক্তাকে সফলতা পর্যন্ত পৌঁছতে আসলে কি কি চ্যালেঞ্জ পোহাতে হয়? উদ্যোক্তার একটা আমার কাছে মনে হয় যে ডিটারমিনেশন এবং ফোকাস থাকতে হবে। মানে আমাকে ডিটারমিনেশন একটা জায়গায় নিতে হবে যে আমি এই কাজটা করতেই হবে আমাকে এনি হাও। চ্যালেঞ্জ তো প্রতি মুহূর্তে আমরা ফেস করি, ওয়ার্কার চ্যালেঞ্জ, ফেব্রিক চ্যালেঞ্জ, ছোটো ছোটো, যেহেতু আমি অনেক বড় ব্যবসায়ী না, আমি তো আসলে একসাথে 10,000 গজ কাপড় ফেব্রিক আমি স্টক করে রাখি না। হ্যাঁ, কাজেই আমাকে প্রতিনিয়তই ফেব্রিকের জন্যে আমাকে মার্কেট সার্চ করতে হয়, বা শেষ হয়ে গেল আবার ওদেরকে বলতে হয় যে আমাকে এটা আবার করে দাও, এই ফেব্রিকটা করে দাও। ওরা না করলে, ওদের কাছে না থাকলে ওরা হয়তো আউটসোর্স করি, বা তখন আমি নিজেই সোর্সিংয়ে যাই যে কাছাকাছি মেটেরিয়ালের কী আছে। এরকম প্রতিনিয়তই একটা চ্যালেঞ্জের মধ্যে, এবং ওয়ার্কার চ্যালেঞ্জ ইজ বিশাল চ্যালেঞ্জ। যেহেতু লো পেড ওয়ার্কার আমি চালাই, কাজে এদেরকে কনভিন্স করা, এদেরকে রাখা, এদের করাটা খুব ডিফিকাল্ট। কখনো এমন হয়েছে যে আমি চাচ্ছি একটা শোরুম দিতে, চাচ্ছি একটা ওয়ার্কশপ দিতে, কিন্তু আমি পারছি না, এরকম ঘটেছে? সেই ক্ষেত্রে যেটা হয় কি, এখন তো আসলে অনেক সহজ শর্তে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রকম ঋণের ব্যবস্থা, ব্যাংকগুলো কিন্তু মহিলা এন্টারপ্রেনারদের জন্য অনেক সহজ শর্তে, যেমন আমাকেই দিয়েছে কয়েকবার। আমি ইবিএল থেকে লোন নিয়েছি বেশ কয়েকবার, মানে 4-5 বার নিয়েছি, এবং ওরা যেটা খুবই সহজ শর্তে ওরা লোনটা দেয়। জাস্ট আপনার ট্রেড লাইসেন্সটা রিনিউ থাকলে, আপনার ট্যাক্স ভ্যাটটা দেওয়া থাকলে পরে আপনাকে ওরা আপনার ভিজিট করবে, আপনার ওয়ার্ক স্টেশন ভিজিট করে, দেখে আপনার স্টক দেখে, বা একটা অ্যাসিস্ট করে বোধহয় সামহাও, ওদের কিছু টেকনিক আছে, সেটা ই করে দেয়। আমি কয়েকবারই লোন নিয়েছি, ব্যাংক লোনই পেয়েছি। নিকট অতীতে আপনি পেয়েছেন, কিন্তু 2002 সালে যখন শুরু করেছিলেন তখন তো এইসব সুবিধা এতটা বড় পরিসরে ছিল। তখন আমি পার্সোনাল লোন নিতাম আমার শাশুড়ির কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে, বরের কাছ থেকে, ওদের টাকা নিয়ে আবার বিক্রি হলে আবার আমার কাছে যখন জমতো তখন দিয়ে দিতাম। পার্সোনাল লোন নিতাম তখন, ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে লোনটা নিতাম। হ্যাঁ, সেভাবে কত বছর চলেছে? 3-4 বা 5, প্রথম 5 বছর তো এটা করতেই হয়েছে। তখন তো আর আমার কাছে এত টাকা ছিল না, আর এত টাকা থাকারও কথা না আমার কাছে। কতটা আসলে সফল হতে চেয়েছিলেন, কতটা পেরেছেন, আর আজ থেকে 5 থেকে 10 বছর পর আরও কতটা সফল হতে চান? সফলতা তো আসলে কোনো লিমিটেশন নেই, তাই না? তবে নিজের মতো করে খেলতে পছন্দ করি, আমি নিজের মতো করে কাজ করতে পছন্দ করি, আমি নিজের জায়গাটাকে আমার মতো করে আমি হ্যান্ডেল করতে পছন্দ করি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এনাফ। মানে আমার প্যারেন্টসও কি জানতো যে আমি এই শহরে ব্যবসা করব। আমার হোল ফ্যামিলি হচ্ছে আপনার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমার বাবা, ভাই, বোন সবাই। সেই জায়গা থেকে একদম ভিন্ন একটা ট্র্যাকে আমি আমার কর্মজীবন শুরু করেছি। আমাকে কিন্তু কেউ বলেনি তুমি রান্না করে বাইরে যাও। আমার কাছে মনে হতো আমার রান্নাটা, আমার বাচ্চার রান্নাটা আমি করেই বেরোবো। হ্যাঁ, ওই জায়গাগুলো নারিশ করতে যেয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে আমি সংসারটাও করব, আমি আমার কাজটাও করব, দুটোই আমি ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। এবং এই জায়গা থেকে মনে হয় যে আমি আমার মতো করে তো ভালো আছি। এরকম অনেক চ্যালেঞ্জ নারী উদ্যোক্তাদের নিয়ে পড়তে হয় সামনে, তো আপনার যদি কোনো পরামর্শ থাকে নারী উদ্যোক্তাদের জন্য? সাহসী হতে হবে, ভয় পেলে চলবে না, সাহস রেখে ডেডিকেশন নিয়ে কাজটা করতে হবে, এবং অনেস্টি। বর্তমানে তো সময় পাল্টেছে, অনেক নারীদেরকে আমরা দেখছি যে তারা
ইচ্ছে করেই উদ্যোক্তা হতে চাচ্ছেন, উদ্যোক্তা হওয়ার জন্য তারা পড়াশোনা করছেন কিংবা অনেক ব্যবস্থা নিচ্ছেন, বর্তমানে নারীদেরকে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতা দেখছেন, এতে কি মনে হয় যে কতটা উদ্যোক্তা বান্ধব বর্তমান সময়টা? এখন তো আমাদেরকে মানে আমরা চাকরির জন্য অপেক্ষা করব না, মানে আমার পার্সোনাল টার্গেটও তাই যে যত বেশি সম্ভব মেয়েরা যেন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে। তাতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে দিন শেষে সে একজন নারী, তার সংসার তাকে দেখতে হয়, তার সন্তানের প্রতিও দায়িত্ব বাবার চাইতে মায়ের বেশি। ফলে এইসব কিছু মিলিয়ে সে যদি উদ্যোক্তা হিসাবে যায় তখন তার কাজের স্বাধীনতাটা তার কাছে থাকে। আজকে বাচ্চাটা অসুস্থ, আজকে আমি যেতে পারলাম না কাজে, তো অফিসেও হয়তো তার অনেক ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেখানে না গেলে অফিসের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু একজন উদ্যোক্তা বুঝতে পারবে যে ঠিক আছে, এই কাজটা আমি সকালে করতে পারলাম না, রাতে করব, অথবা কালকে শুক্রবার আছে, কালকে আমি করে নেব। তো আমি মনে করি যে মেয়েদের এখন উদ্যোক্তা হয়ে আসাটাই উচিত এবং সেটা নিয়ে তাদের পড়াশোনা করা উচিত। এখন তো সুযোগ হয়েছে অনেক পড়াশোনা করার। আমাদের সময়ের উদ্যোক্তারা ম্যাক্সিমামই হয় হাজব্যান্ডের ব্যবসা ছিল সেখানে সে কানেক্টেড হয়েছে, অথবা বাবার ব্যবসা ছিল সেখানে সে কানেক্টেড হয়েছে। পরবর্তীতে মানে দেখা গেছে যে এই জায়গাটা থেকে আস্তে আস্তে মেয়েরা সরে এসছে যে নিজে কিছু করা। এখন আমরা দেখি যে আমাদের বাংলাদেশের যে এসএমই ফাউন্ডেশন, তার যদি হিসাব দেখেন আপনি, অথবা যদি বাংলাদেশ ব্যাংকের হিসাব দেখেন আপনি, দেখবেন অন্তত 1 লক্ষ মেয়ে এখন উদ্যোক্তা হিসেবে আছে। অন্তত এরকম না, আমি অনেক বড় উদ্যোক্তার কথা বলছি না, হতে পারে তার একটা শপ আছে নিজস্ব, অথবা একটা বিউটি পার্লার আছে, সেও তো একজন উদ্যোক্তা। অথবা সে বাড়িতে কাঁথা তৈরি করে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে, সেও কিন্তু একজন উদ্যোক্তা আমাদের বাংলাদেশের হিসেবে। এবং আমি মনে করি যে মেয়েদের এখন সময়, এই সময়ে এসে তারা উদ্যোক্তা হিসেবে সামনে এগিয়ে যাবে। আপনাদের সময়ে যে চ্যালেঞ্জগুলো ছিল এখনকার অনেকটাই সেই চ্যালেঞ্জগুলো কমেছে এবং এত নারীরা নিজের থেকে উদ্যোক্তা হচ্ছেন, এই বিষয়গুলো দেখলে আসলে কেমন লাগে? খুব আনন্দের, খুবই। যখন আসে, আমি তো বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বোর্ডে আছি, তো আমাদের অনেক প্রায় 10,000-এর উপরে উদ্যোক্তা আছে এবং প্রতি বছর অনেক ট্রেনিং করাই, উদ্যোক্তা হওয়ার ট্রেনিং, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং করাই তাদেরকে, যেন বের হয়ে তারা একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। তো এই যে বিষয়গুলো, এগুলি খুবই আনন্দের। আমি চাকরি চাইতে যাব না, বরং আমি একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করব, এর চেয়ে আনন্দের তো কিছু হতে পারে না। ওভারঅল যদি উদ্যোক্তা পরিবেশের কথাই বলি, বর্তমানে আপনার কি মনে হয়, যেহেতু আপনি এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করেছেন, যে উদ্যোক্তাদের জন্য কি কি নীতি সহায়তা থাকলে এই সেক্টরটা আরও বেশি এগিয়ে যেতে পারে? এটা ঠিক যে আমাদের সময়ে যে চ্যালেঞ্জগুলি ছিল হয়তো এখন এসে সেই চ্যালেঞ্জগুলি নাই। তখন পরিবারের বিধিনিষেধটা অনেক বেশি পরিমাণে ছিল, এখন হয়তো এটা নাই বললেই চলে। কিন্তু এখন যে চ্যালেঞ্জগুলি এসছে, যে একজন উদ্যোক্তাকে কিভাবে আমার ফাইন্যান্সিয়াল সেক্টর সহযোগিতা করবে। হয়তো স্টার্টআপের জন্য এখন একটা ফান্ড ক্রিয়েট হয়েছে, আমরা ট্রেনিংয়ের জন্য, মেয়েদেরকে ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করছি, কিন্তু এরপরেও নীতি সহায়তার জায়গাগুলিতে অনেক বেশি উদারীকরণ করতে হবে, সহজীকরণ করতে হবে। হয়তো আপনারাও শুনেছেন যে মেয়েদের জন্য 100 কোটি টাকা একটা ফান্ড ক্রিয়েট করা হয়। আমি অনেকবার বলেছি যে আপনাদের এই ফান্ডটা হচ্ছে অনেকটা এইরকম যে মা তোমাকে বিক্রি করব, কিন্তু এমন দাম চাইবো মা যেন কেউ তোমাকে কিনতে না পারে। তো এগুলো অনেক সহজীকরণ করা প্রয়োজন রয়েছে। সে মেয়েদেরকে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের অনেক ভালো সার্কুলার আছে, 25 লাখ টাকা পর্যন্ত উইদাউট এনি কোলাটারাল সে নিতে পারবে, লোন নিতে পারবে। কিন্তু সে যখন লোনটা নিতে যাবে তখন তার হাজব্যান্ডের বন্ড লাগবে, তার ফ্যামিলি মেম্বার আরও একজনের বন্ড লাগবে। কেউ কারো হয়ে বন্ড দেয় না যশোয়া, প্রত্যেকের যার যার দায়িত্ব নিজেকে নিতে হয়, কেউ কারোর জন্য দায়িত্ব নেবে না। আর আমি কেন আমার হাজব্যান্ডকে বলতে যাব যে তুমি আমার হয়ে এই বন্ড সাইন করো? তো এই জিনিসগুলি কেন প্রয়োজন? জেনারেলি দেখা যায় যে এন্টারপ্রেনার হিসেবে মেয়েদের লোন রিফান্ড করার প্রবণতা অনেক বেশি। কেউ যে ডিফল্টার হবে না, হয় না, এবং তার পেছনে যে কোনো কারণ নাই, এবং সেই কারণগুলি যে শুধু ওই এন্টারপ্রেনারের ডিফল্ট সেরকমও না। সেটা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তখনই দেখব আসলে কোথা থেকে কিভাবে কি সমস্যাটা হয়ে যায়। তো
আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ আছে, আমাদের এই পলিসিটাতে আমরা অনেক বেশি কাজ করতে পারি। তারপরে যেমন এসএমই অনেক ভালো একটা জায়গায় এসছে, এখন আমরা কাজ করছি সিএমএসএমই নিয়ে, আরও ক্ষুদ্র, যে ওই যে কাঁথা তৈরি করে সে পাঠাবে, তাহলে তার জন্য আমি কি করতে পারি। তো বা সে হয়তো 2টো ছাগল নিয়েছিল, এখন তার 24টা ছাগল হয়েছে, তো সেই জায়গাটা কি করতে পারি। অনেকগুলো এনজিও কাজ করছে সেই জায়গাটাতে। আমার মনে হয় যে সিএমএসএমইতে আমাদের সরকারের পক্ষ থেকেও পলিসি মেকিং একটা ভালো কাজ করার সুযোগ আছে, এবং আইটি সেক্টরে তখন মেয়েরা অনেক ভালো কাজ করতে পারে, এবং সেটা হোম অফিস করে, মানে নিজের ঘরে বসে নিজে কাজ করবে, তার সংসারও সামলাবে, সন্তানও সামলাবে, সে রোজগারও করবে, ফরেন কারেন্সিও আর্ন করবে। তো সুতরাং এই জায়গাগুলিতে আমরা যদি সহজীকরণ করি, আমার মনে হয় মেয়েরা উদ্যোক্তা হিসেবে আরও ভালো করবে, আরও এগিয়ে যাবে। আমরা একদম ছোট্ট করে শেষ সময় জানতে চাইবো যে আপনি স্বপ্নজয়ী নারী সম্মাননা পেয়েছেন, বেশ অনেক সম্মাননাই পেয়েছেন, এই বিষয়টিকে আমাকে বেশি আকৃষ্ট করেছে। তো আপনি তো অনেকটাই স্বপ্ন জয় করেছেন, যারা আপনাকে অনুপ্রেরণা হিসেবে দেখে এবং আপনার মতো করে স্বপ্ন জয় করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলেন। আমার আসলে স্বপ্নজয় হয়নি যশোয়া এখনও, তারপরে যে কথাটা আমি বলতে চাই যে কোথাও কোনো কাজ শুরু করার আগে এটা দেখে নিয়ে, ভেবে নিয়ে, বুঝে নিয়ে কাজটা শুরু করা দরকার উদ্যোক্তা হওয়ার জন্য। এবং উদ্যোক্তা হয়ে আমার এক্সপিরিয়েন্স বলে যে এর ঠেকে যাওয়ার স্কোপ অনেক বেশি আসে আর কি, বারবারই ঠেকে যেতে হয়। এখানে থেমে গেলে চলবে না, এই জায়গাটায় একদম কন্টিনিউয়াসলি মন থেকে আন্তরিকভাবে লেগে থাকতে হবে, নিশ্চয়ই সে তার বাধা অতিক্রম করে সামনে যেতে পারবে। আমাদের যে ট্র্যাডিশনাল মার্কেট, সেখানে ম্যাট্রিমোনিয়ালের যে কনসেপ্ট, সেখানে আসলে ট্রাস্টের জায়গাটা অনেক কম। এটা শুনলেই মানুষের কাছে মনে হয় যে আসলে হয়তো কেমন হবে, ঘটক পাখি ভাইকেই সবাই বেশি মনে করে যখন ম্যাচ মেকিংয়ের ব্যাপারটা আসে। তো আমি যখন আসলাম তখন আমাকে অনেকেই বলতো বাটারফ্লাই আপু। তো তখন দেখা গেছে যে হ্যাঁ, আমি এই ব্যাপারগুলো আমাকে শুনতে হয়েছে যে অনেকেই কী করো, এটা কি কোনো একটা কাজ, এটার জন্য তুমি এতদিন প্রিপেয়ার হয়েছো, তোমার ক্যারিয়ারের সাথে বা তোমার পার্সোনালিটির সাথে কি এই কাজটা যায়। একটা কাজকে আসলে প্রেজেন্টেবল করা বা একটা ভ্যালিডেশন দেওয়া, এই কাজটাকে, এই ম্যারেজ কনসালটেশন, এই ব্যাপারটাকে মানুষকে বোঝাতে, আমার পরিবারকে বোঝাতে আগে আসলে সময় লেগেছে যে তুমি তাহলে কি করো, তারপর তাহলে কি করো, তাহলে এত পড়াশোনা কেন করলা, তোমার মাস্টার্স করলা তুমি 3টা, তুমি কি চাকরি পাও না সেজন্য এটা করো। মানে আমার কাজিনরা, আমার ফ্যামিলি মেম্বার, সবার কাছে মনে হয়েছে যে এই কাজটা, এইরকম একটা কাজের মধ্যে গেছে, মানে আমি পরিচয় দিব কীভাবে। এখনও কিন্তু আসলে অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে, যারা জানেন না। তবে পরিবারের মানুষ এখন বুঝেছে যে আসলে কি, এখন অনেকেই গর্ব নিয়ে বলে ও তো একটা ডিফারেন্ট ব্যাপার নিয়ে কাজ করছে, এটা তো খুবই দরকার। তখন সবাই বলতে শুরু করে যে হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব দরকার, ঘরে ঘরে দরকার, প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে হলেও দরকার। তো এই ব্যাপারটা তো বাংলাদেশে নাই, তুমি কিভাবে ভাবলা। তো এই যে ব্যাপারগুলো এখন আসলে আমরা সবার সাথে সাথে হয়তো বা, যেহেতু আমার প্রায় 650 মতো কন্টেন্ট আছে, আমরা বিভিন্ন ডাইমেনশনে আমরা সম্পর্কগুলোকে রিপ্রেজেন্ট করেছি, তখন সবাই বলে আসলে বিয়ে বা সম্পর্কের মাঝখানে এত বিষয় ছিল, এতগুলো বিষয় তোমার চোখে ধরা পড়েছে। তো বিষয়টা আসলেই নতুন। আমি যখন মার্কেটে এসেছিলাম আমি নিজেও বুঝতাম না যে কীভাবে মার্কেটিং করা যায় বা এই প্রোডাক্টটা কীভাবে মানুষকে জানানো যায় যে এটা নিয়ে আমি কাজ করব। সো আমি যখন পেজ বা অন্যান্য জায়গায় খুঁজতাম, সবখানে দেখতাম স্ট্যাটিক, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের একটা ছবি দিয়ে পাত্রী চাই পাত্র চাই, এটাই ছিল ট্র্যাডিশনাল, যে পাত্রপাত্রী চাই অথবা পত্রিকাতে থাকবে। সো বাংলাদেশের টোটাল কনসেপ্টের জায়গাটাতে যখন আমি কাজ শুরু করেছি ডিফারেন্টভাবে, মানুষের প্রথমে এটাতে অ্যাডাপ্টেশন অথবা বুঝতেও সমস্যা হয়েছে যে এটা আসলে মিন করছে কি। আমি বলবো কেউ যদি মনে করেন যে একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন, তাহলে মেন্টালি একটু স্ট্রং হতে হবে। কারণ সব জায়গা থেকে নেগেটিভ যেমন ফিডব্যাক আসবে, কাজের যে রেজাল্টগুলো সেখানেও কিন্তু অনেক নেগেটিভ আসবে, কারণ এটাতে পাইলট করতে হবে এবং তখন মানুষকে বোঝাতে হবে প্রোডাক্টটা। এই পরিমাণ একটা প্যাশন্স, এই পরিমাণ একটা মানসিক স্ট্যাবিলিটি, এই পরিমাণ নলেজ নিয়ে একটু ইন্ডিপেন্ডেন্ট হয়ে আসলে কাজ শুরু করা উচিত। নিজের থেকে যদি এই স্ট্রং একটা বেসমেন্ট না থাকে, নিজের মেন্টাল এই জায়গাটাতে যদি এই মানসিক শক্তিটা না থাকে, তাহলে নতুন কিছু তৈরি করা বা নতুন কিছুর সাথে যুক্ত হওয়াটা ডিফিকাল্ট। আমাদের প্রতিষ্ঠান bdjob.com আমরা চালু করেছিলাম আজ থেকে 25 বছর আগে।
তখন আসলে বাংলাদেশে সবেমাত্র ইন্টারনেট আসা শুরু করলো। এখন যেরকম আমরা এআই নিয়ে কথা বলছি, তখন আজ থেকে 25 বছর আগে ইন্টারনেটটাও এরকম একটি নতুন প্রযুক্তি ছিল যেটা নিয়ে অনেক উৎসাহ তৈরি হয়েছিল। তো বাংলাদেশে তখন সবেমাত্র ইন্টারনেট আসা শুরু করলো, লোকের তো তখন তো স্মার্টফোনও ছিল না, ইন্টারনেট ছিল ক্যাবেল দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হতো। কিন্তু আমরা বুঝছিলাম যে সারা বিশ্বে যেরকম চেঞ্জ হচ্ছে এই প্রযুক্তির জন্য, বাংলাদেশও একসময় চেঞ্জ হবে। তো তখন আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঠিক করলাম যে এই যে এত বড় একটা শক্তিশালী প্রযুক্তি যেটা আসলে মানে বিশ্বের অনেক কিছুই পাল্টে দিবে, তো সেটাকে কিভাবে আমরা আমাদের দেশের প্রয়োজনে, আমাদের সমাজের প্রয়োজনে, ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। তো তখন মনে হলো ঠিক আছে, আমরা এমন একটা কিছু করি যেটাতে আসলে যেই গ্রুপটা ইন্টারনেটটাকে নতুন ব্যবহার করা শুরু করছে, অ্যাডপ্ট করছে, তাদের জন্য একটা যাতে বেনিফিট আমরা নিয়ে আসতে পারি। তো তখন মনে হলো যে ঠিক আছে, তাদের একটা ডিমান্ড আছে যে চাকরির খবরের ব্যাপারে। তো আমরা BDJobs.com প্ল্যাটফর্মটা তাদের এই ডিমান্ডটা, তাদের এই তথ্যর যে ডিমান্ড, চাকরি নিয়ে তাদের যে তথ্যর ডিমান্ড, সেটাকে টার্গেট করেই আমরা এই ব্যবসাটা শুরু করি এবং আস্তে আস্তে একটা জায়গায় আমরা পৌঁছাই। এখন BDJobs.com বাংলাদেশের চাকরির খোঁজার আসলে সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। আইটিতে অনেকগুলি সেকশন আছে। আপনি যে কোনো একটা সেকশনে খুব ভালো একটা এক্সপার্ট হতে পারলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন, তো যেখানে সফটওয়্যার কোম্পানি জব করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করতে পারলে ওয়েব সেক্টরে কাজ করতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, গ্রাফিক্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মোটামুটি স্কিল যদি না হয় তাহলে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। স্কিল হতেই হবে, পাশাপাশি আপনাকে ইংরেজি ভাষাটা খুব ভালো জানতে হবে। এবং ওভারঅল এখন যেটা হচ্ছে যে ইংরেজির, আমি যদি ইউরোপ কিংবা জাপানের কাজ করতে চাই কিংবা আদার কোনো মিডল ইস্টে কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখাচ্ছে যে ওই দেশের ভাষাগুলি আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এই মার্কেটে সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ এখানে সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট। একটা সময় ছিল, আপনি যেই সময়টাতে শুরু করেছেন, যে তখন কেউ উদ্যোক্তা হবে এটা খুব একটা ভাবতো না বা এই সাহসটা দেখাতেন না, কিন্তু এখন দেখা যায় খুব সহজেই অনেকে ভাবেন যে হ্যাঁ আমি উদ্যোক্তা হব, চাকরি করবো না, উদ্যোক্তা হব। এই জিনিসটা এখনকার তরুণ প্রজন্মের মধ্যে কতটা দেখেন? এটা মানে নানাবিধভাবে কিন্তু জিনিসটাকে দেখা যায়। দেখেন, আমরা যেটা জানি যে আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 লক্ষ মানে ওয়ার্কফোর্স প্রতি বছর আমাদের অর্থনীতিতে কিন্তু যোগ হচ্ছে, কিন্তু সরকারি এবং বেসরকারি দুটো সেক্টর মিলিয়ে কিন্তু 10% 15%-এর বেশি কিন্তু নতুন চাকরির সুযোগ হচ্ছে না। এটা যেমন একটা দিক। আমরা তো আরও স্ট্রংলি বলি, সরকারি পর্যায় থেকেও বলা হয় যে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করা, কিন্তু আস্তে আস্তে যেমন আমাদের দেশটাও কিন্তু 30-25 বছর আগে যেরকম ছিল, 25 বছর এখন প্রায় 50 বছর 54 বছর হয়ে গেছে এই দেশটাও কিন্তু অনেক ম্যাচিওর্ড হয়েছে এবং গ্লোবালি কানেক্টেড হয়েছে। সো আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখবেন যে ছোট স্টার্ট আপ কোম্পানিজ, তারপরে বিপিও সার্ভিস, অনেক সার্ভিসেস করছে, সেক্ষেত্রে বাসায় বসেও কিন্তু কাজ করা যায়। সো এক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনি একটু যদি স্মার্ট হন, একটু যদি ইনফরমেশন টেকনোলজির সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, আপনি কিন্তু মানে 30 বছর আগে বাংলাদেশে বসে আমি কি কাজ করতে পারি, কিন্তু আজকে কিন্তু আমাদের দেশের উত্তরবঙ্গের আপনি যদি রাজশাহীতে বসে আপনি নেদারল্যান্ডসের কাজ পেয়ে যাচ্ছেন, যেটা আপনি অনলাইনে করে আপনি একটা $US ইনকাম করতে পারছেন। তো পুরো বিজনেসের ওভারভিউটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু গত 2 থেকে 3 দশকে। আপনি ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, অনেক ব্যবসায়ীদের সঙ্গে আপনার কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনার কাছেও তো আসে এমন অনেক কথা শুনতে হয় যে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে তারা পড়ছেন এবং এরকম কিছু নীতি সহায়তা থাকলে তাদের সেটা কাটিয়ে ওঠা সহজ হয়। সেরকম যদি কিছু গল্প আমাদের সঙ্গে বলা যায়। আমাদের দেশটা, পৃথিবীর অনেক দেশ যখন স্বাধীন হয়েছে, পৃথিবী মানে বা এরকম তো এশিয়ার না, আরও আফ্রিকা এবং অন্যান্য অনেক দেশে আগে একটা ব্রিটিশ আমল ছিল বা পর্তুগিজ, স্প্যানিশ, অনেক ডিফারেন্ট বা শাসন আমল রয়েছে। তো 50 বছরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ এবং অর্থনীতি এবং তার ভবিষ্যৎ একটা শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু যারা ফার্স্ট জেনারেশন 70-এর দশকে 80-র দশকে ব্যবসা শুরু করেছে, ওনারা কিন্তু এখন বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এটা পৃথিবীর অনেক ইকোনমিতে দেখা গেছে যে 80% অফ দ্য সেকেন্ড জেনারেশন ইন দ্য বিজনেস কিন্তু বাবার বিজনেসে সাকসেসফুল হতে পারে না। ঠিক সেরকমও যেরকম হয়ে যায়, আবার নতুন উদ্যোক্তা উঠে আসে।
তো আমরা ঢাকা চেম্বারে আমরা একটা মিক্সড দেখতে পারি। আমাদের মুরব্বীরা যারা আছেন, যারা গত 30, 40, 50 বছর ধরে এই ঢাকা চেম্বারের সাথে মেম্বার হিসেবে অথবা ইয়াতে আছেন এবং ওনারা এখনও অ্যাক্টিভ আছেন, এবং সেই সাথে সাথে আমরা নতুন উদ্যোক্তাদেরও দেখি যে অনেক ইন্টারেস্ট নিয়ে, যে যারা নতুন উদ্যোক্তা তারা বুঝবে যে ঢাকা চেম্বার কী জিনিস, এটা কি করে, এটা আমার ব্যবসায় কি লাভ হতে পারে। কিন্তু এটা কিন্তু একটা কমিউনিটি, এটা কিন্তু আমরা প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে সরকারের সাথে আমরা সবসময় ডিবেটে থাকি, আলাপ আলোচনায় থাকি, ওনাদের ক্রিটিক হিসেবে আমরা কাজ করি যে এটা ভালো হয়েছে না হয়েছে। বাট এই পর্যায়ে এখন যে আমাদের আমলটা যাচ্ছে, এতে আমি বলবো সরকারের সাথে খুব ডিপলি কাজ করে স্টার্ট আপ এবং নতুন উদ্যোক্তাদের জন্য সরকারের কিন্তু অলওয়েজ একটা ফান্ড যেটা ইনভেস্ট করা উচিত আগামী 1-2 দশকে। এটা আমরা অ্যাকচুয়ালি এইবারের বাজেটেও আমরা দেখলাম যে সরকার কিন্তু একটা 100 কোটি টাকার মতো একটা তহবিল রেখেছে নিউ স্টার্ট আপের জন্য, উইচ ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু আমার মনে হয় এটা অর্থটা খুব অপ্রতুল, বাট অ্যাটলিস্ট যে স্টার্ট হয়েছে এটাকে কিন্তু আমরা একটা আশাবাঞ্চক অবস্থায় দেখছি। জি, যারা নতুন উদ্যোক্তা নতুন আসতে চান এ খাতে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ যে কোন খাতগুলো ধরে ব্যবসা করলে আগানো সম্ভব, বা যে কোনো পরামর্শ? আমি নতুন উদ্যোক্তাদেরকে বলবো যে শর্ট ওয়েতে, মানে রাতারাতি বড় হয়ে যাওয়ার স্বপ্নটা না দেখা। আপনি এটা ফিজিক্যাল হোক অথবা মেন্টাল হোক, কাম আপ উইথ দেশের জন্য কিন্তু একটা চিন্তা করে সামনের দিকে আগানোর জন্য কিছু প্রয়াস থাকতে হবে। সেটা আপনি আইটি টেকনোলজি হোক অথবা ম্যানুফ্যাকচারিং হোক, প্রতিটার দিকেই কিন্তু নতুন একটা ব্যবসার স্কোপ সবসময় বেড়ে আসবে। অনেক কঠিন কঠিন আলোচনা আমরা করলাম, যেহেতু ঈদের একটা সময়, আপনাদের ব্যস্ততা সারা বছরই থাকে, ঈদের সময় যারা ব্যবসায়ী উদ্যোক্তা তাদের ব্যস্ততাটা কেমন থাকে? অবশ্যই এটা ধরেন একটা সিজন, আমাদের দেশের দুটো ঈদ, কিন্তু একটা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দেশে আমরা গরিব বলি অনেক সময়, কিন্তু তারপরে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আছি। সো অনেক ব্যবসা নতুনভাবে উদ্যোক্তারা আসেন যারা গরু মোটাতাজাকরণ করেন, বা ঈদে আমরা অনেক কেনাকাটা করি, সেই রিলেটেডও কিন্তু একটা মার্কেট আসে। সো এটা দেখা যায় ওনাদের সারা বছরের একটা আর্নিংয়ের এই দুইটা সিজনে কিন্তু একটা অনেক বড় অবদান রাখে। সো আমি এদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং দেশের সকল উদ্যোক্তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এর সাথে বিজনেসেও যারা রিলেটেড থাকেন, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে গত ঈদটাতেও কিন্তু খুব আনন্দের সাথে মানুষজন ঈদটা উদযাপন করতে পেরেছে, কিন্তু যেহেতু একটা ছুটিও লম্বা ছিল, এবারও আমরা দেখছি একটা লম্বা ছুটি, যেটা প্রেজেন্ট অর্থনৈতিক কন্ডিশনে কিন্তু একটা অনেক বড় চাপ বাড়িয়ে দিচ্ছে। তারপরও ভালো খারাপ মিলেই আমরা আশা করব সবাই একটা স্বাচ্ছন্দ্যের সাথে ঈদটা উদযাপন করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদটা ভালো কাটুক সেই প্রত্যাশাই থাকলো। ঈদ মোবারক। অবশ্যই আপনাদের সবাইকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।